দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কু। হায় আল্লাহ, আমি আমার মাইয়াটা লইয়া কি যে বিপদে আছি। আমার কাজে কামে একটু সাহায্য করে না। কোথায় যে কি আর টিকটক করতেছে আল্লাহ জানে। ওর বাজার মসজিদে ইমামতি করে আর তার মাইয়া হইছে টিকটকার। মাইয়াটা লইয়াছে, এখন আমি কি করি? রেহেনা রেহেনা, মারিয়া কই? ওরে তো বাসায় দেখতাছি না। মারিয়া আজ মাদ্রাসায় যাইবো না? আসসালামু আলাইকুম। আপনি আমার জিজ্ঞাসা কে? আমি কি জানি আপনি মাইয়া মাদ্রাসায় যাইবো না যাইবো? এইটা তুমি কি কইলা রেহেনা? মাইয়া হইল তোমার, আমি কি তোমারে না জিগাইয়া পাশের বাড়ির ভাবিরে গিয়া জিগামু? তো কি কবো? আপনার মাইয়া আমার কথা শুনলি তো আপনি দেখেন গা গিয়া কোথাও গিয়া টিকটক করতেছে। কি কইলা রেহেনা? ও আবার গেছে টিকটক করতে? মাইয়াটা তো আমার মান সম্মান রাখলো না। আমি মসজিদের ইমামতি করি, সবাই আমারে কত সম্মান করে, আর এই মাইয়াটার জন্যে আমার সব মান সম্মানের 12টা বাজা গেছে। রাস্তাঘাট যেখানে পায় সেইখানেই টিকটক শুরু কইরা দেয়। আমি এখন এই মাইয়ারে লইয়া কি করুম? তুমি কিছু কইতে পারো না রেহেনা? তা আপনি আমার কি করতে কোন? আমি করে নিষেধ কম করছি, কিন্তু আমার কথা শুনছে সে। কতবার নিষেধ করছি, তুই এখন বড় হইছিস, তোর বিয়ে শাদী দেওয়া লাগবো, এখন আর টিকটক করতে যাইস না রে মা। কিন্তু কে শুনে কার কথা? আমার কথার কোনো পাত্তাই যায় না। দেখেন কে গিয়া বাড়ির পেছনে মনে হয় রাস্তার মধ্যে গিয়ে টিকটক করতেছে। যান গিয়া নিয়ে আসেন। এরপর নাসির হুজুর চলে গেল বাড়ির পেছনে তার মেয়ের খোঁজে, আর সেখানে তার মেয়ে মারিয়া ভাইরাল গানের সাথে টিকটক করছে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ ও, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কু। হাই সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এসব আমি কি দেখছি? ছি 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 ছি, এই মেয়েটা কে? এই মেয়েটা কি তোমরা চেনো? হ্যাঁ আপু জান, চিনি তো। ইনি হচ্ছে মারিয়া আপু, আমাদের মসজিদের ইমাম সাহেব নাসির হুজুর আছে না, ওনার মেয়ে। আমাদের মাদ্রাসাতেই পড়ে। কি বলছো ফাতেমা? এই মেয়ে মাদ্রাসায় পড়ে, এদিকে সে আবার হিজাব পরে টিকটক করছে? হ্যাঁ আপু জান, মারিয়া আপু তো অনেকদিন থেকেই টিকটক করে। তাই টিকটক করা নিয়ে মাদ্রাসার হুজুরা খুব বিরক্ত। যেখানে সেখানে সে টিকটক করতে থাকে। অনেকবার তার বাসায় হুজুররা কমপ্লেনও পাঠিয়েছে। তার বাবা অনেক শাসন করেছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সে তবুও এখন লুকিয়ে লুকিয়ে টিকটক করে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই মেয়ে তো দেখছি আমাদের ইসলাম ধর্মকে ডুবিয়ে ছাড়বে। আমাদের ধর্মে তো এগুলো করা হারাম। ছি ছি ছি, তার উপর সে আবার আমাদের মসজিদের ইমাম সাহেবের মেয়ে। অন্য মহল্লার কেউ যদি এখন এসব বেহায়াপনা দেখে, তাহলে তো আমাদের মহল্লার কোনো মান সম্মানই থাকবে না। এই যে মেয়ে, থামো থামো, এদিকে এসো দেখি। আসসালামু আলাইকুম। আরে কি হয়েছে আঙ্কেল, আপনি আমাকে থামালেন কেন? আমি সবেমাত্র চিত্রনায়ক শাকিব খানের তুফান সিনেমার ভাইরাল গানটা টিকটক করছিলাম, আর আপনি এসে মাঝখানে আমাকে থামিয়ে দিলেন। ওফো, দিলেন তো আমার টিকটকটার 12টা বাজিয়ে। এই মেয়ে, চুপ করো। তোমার এসব বলতে লজ্জা করছে না? কিসের ভাইরাল গান? হ্যাঁ, আর তুমি এরকম হিজাব পরে মহল্লার ভেতর কি শুরু করেছো? তুমি টিকটক শুরু করেছো কেন? আরে আঙ্কেল, এসব আপনি আমাকে বলছেন? আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। আপনি টিকটকের মর্ম কি জানেন বলুন তো? আমার টিকটকে কত মিলিয়ন ফলোয়ার আছে আপনি জানেন? 2 মিলিয়ন ফলোয়ার হয়েছে আমার। আর বোরখা হিজাবের কথা বলছেন? এই বোরখা হিজাব পরে টিকটক করি বলেই তো আমার এত এত ফলোয়ার হয়েছে। সবাই এটাকে ইউনিক মনে করে জানেন। আমার মতো বোরখা হিজাব পরে তো আর অন্য কেউ টিকটক করে না, আমি প্রথম। এজন্য সবাই আমার ভিডিও দেখতে আসে। ছি 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 ছি, তোমার এসব কথা বলতে লজ্জা করছে না? তুমি হিজাব পরে টিকটক করছো, আবার সেটা গর্বের সহিত বলছো। হিজাব কি টিকটক করার জিনিস? তার উপর শুনলাম তুমি নাকি আমাদের মসজিদের ইমাম সাহেবের মেয়ে। তুমি তো এই মহল্লার মান সম্মান একদম ডুবিয়ে দিবে দেখছি। আরে রাখুন তো আঙ্কেল আপনার মান সম্মান। মহল্লার মান সম্মান ধুয়ে কি আমি পানি খাবো নাকি? টিকটকের মর্ম কি সেটা যদি আপনি একবার বুঝতেন, তাহলে আপনি ওই দাড়ি টুপি পরেই টিকটক করা শুরু করে দিতেন। আর এই যে আপনার ছেলে মেয়ে, ওদেরকেও টিকটক করতে বলতেন। টিকটকের মর্ম আপনি বুঝবেন না। আপনি যেখানে যাচ্ছেন যান না, আমার কাজ আমাকে করতে দিন। তখনই সেখানে মারিয়ার বাবা নাসির হুজুর চলে এলো। মারিয়া তার বাবাকে আসতে দেখে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। ও মা গো, বাবা চলে এসেছে, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি পালাই। ওই মারিয়া, দাঁড়া কইতাছি, দাঁড়া। তুই কোথায় পালাইতাছস? হ্যাঁ, আজকে তোরে আমি এই লাঠি দিয়া মাইরা তোর শরীরের সব চামড়া তুইলা নিমু। তুই আমার এই মহল্লায় আর মান সম্মান রাখলি না রে, যেখানে সেখানে টিকটক করস।
হায় আল্লাহ, এই পাজি মাইয়াডারে নিয়ে আমি কই যামু, কি করমু? আসসালামু আলাইকুম নাসির হুজুর, এই মেয়েটা আপনার মেয়ে? ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান ভাই। আমি এই মাইয়ার হতভাগ্য বাবা, জানি ভাই। এমন আপনি আমারে এক কারি কথা শুনাইবেন? শুধু আপনি কেন, যেই মেয়ের এই অবস্থা দেখবো সেই আমারে অনেক কথা শুনাইবো। কতদিন আমি এই মাইয়ারে বারণ করছি, বুঝাইছি টিকটক করিস না, টিকটক করিস না মা। আমি মসজিদের ইমামতি করি, আমার মান সম্মান থাকে না, কিন্তু কে কার কথা শুনে? আমি কোনো কাজে বাড়ি থেকে বের হইলেই এইখানে সেইখানে গিয়ে টিকটক করতে থাকে। সেটাই তো দেখলাম হুজুর, আপনার মেয়েকে দেখে মনে হলো সে একটা অসুস্থ মেয়ে। কেমন অশ্লীল অঙ্গভঙ্গি আর লাফিয়ে লাফিয়ে টিকটক করছিল, তাও আবার হিজাব পরে। এটা কোনো কথা হুজুর? এ মেয়ে তো ইসলাম ধর্মকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। না না হুজুর, এমনটা চলতে দেওয়া যায় না। আপনি খুবই দ্রুত একটা ব্যবস্থা নিন, তা না হলে এই মেয়ে শুধু আপনার না, আমাদের এই মহল্লার সবার মান সম্মান ডুবিয়ে ছাড়বে। কি যে কন না আব্দুর রহমান ভাই, আমি কি কম চেষ্টা করছি ওর এই টিকটক রোগ সারাইতে? কিন্তু কোনো কিছুতেই তো কোনো কাজ হইতাছে না ভাই। এখন আপনি কন, আমি এই মাইয়ার কি করুম? শুনুন হুজুর, আপনার মেয়ে তো বড় হয়ে গেছে, এক কাজ করুন, ওকে একটা বিয়ে দিয়ে দিন। আর এই মুহূর্তে ওর পড়াশোনার কোনো দরকার আছে বলে আমরা মনে করছি না। ভালো একটা হুজুর রকমের জামাই দেখে ওর বিয়ে দিয়ে দিন, দেখবেন জামাই ওকে কন্ট্রোলে নিয়ে আসবে। আস্তে আস্তে সংসারের ঝামেলায় এসব টিকটক করাও ছেড়ে দেবে। তা না হলে ও কিন্তু আপনার মান সম্মান রাখবে না, সেই সাথে এই মহল্লার অন্যদের মান সম্মানও রাখবে না। আব্দুর রহমান ভাই, আপনি তো ভালো কথা কইছেন, কিন্তু আমার এই টিকটকার মাইয়ারে কে বিয়া করবো কন? যদি শ্বশুর বাড়িতে গিয়েও টিকটক করে তখন তো আমার মান সম্মান শেষ হয়ে যাইব। এখন তো আমি বাপ বইলা কিছু কই না, সহ্য করি, কিন্তু শ্বশুর বাড়ির মানুষ তো মানবো না, এইসব ঘাট ধইরা বাড়ি থেকে তাড়াইয়া দিব। না না হুজুর, আমার বিশ্বাস ও শ্বশুর বাড়িতে গিয়ে এমন কিছুই করবে না। আমার হাতে একটা ভালো ছেলে আছে, মাদ্রাসার শিক্ষক, সে খুবই ভালো ছেলে। আমি চাচ্ছি আপনার মেয়ে যেহেতু দেখতে শুনতে ভালো, পড়াশোনাও মোটামুটি জানে, ওই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিলে দেখবেন আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে আব্দুর রহমান ভাই, আপনি ওই ছেলের সাথে বিয়ার ব্যবস্থা করেন, আমি ওর বিয়া করাই দিব। আলহামদুলিল্লাহ হুজুর, আমি ওই ছেলেকে কালই আনার ব্যবস্থা করছি। আপনি এদিকে বিয়ের সমস্ত ব্যবস্থা করে ফেলুন। আমরা তাহলে আসি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আব্দুর রহমান জাহিদ নামের একটি ছেলের সাথে মারিয়ার বিয়ের ব্যবস্থা করলো। যথারীতি সময়ে মারিয়ার সাথে জাহিদের বিয়ে হয়ে গেল। বিয়ে করে জাহিদ বউ নিয়ে তার নিজের বাড়িতে চলে গেল। আজ তাদের বাসর রাত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন আপনারা, আমি এখন কোথায় আছি? কি আমাকে বাসর ঘরে দেখতে সুন্দর লাগছে না? আরে এটা কি কমেন্টস করেছে? হ্যাঁ, এটা কি ফেক বাসর ঘর আপু? আরে গর্ধব, ফেক বাসর ঘর কেন হতে যাবে? হ্যাঁ, এটা আমার রিয়েল বাসর ঘর। রিয়েল রিয়েল, বুঝতে পেরেছো? টিকটক মারিয়া যেমন রিয়েল, আমার বাসর ঘরও তেমনি রিয়েল। এই তো আরেকজন কমেন্ট করেছে। এটা কি লিখেছে? টিকটকার মারিয়া আপু, আপনি বিয়ে করে ফেললেন। আপনি এমনটা করতে পারলেন? আমি আরো চেয়েছিলাম আপনাকে বিয়ে করতে। বলে কি, আমি একজন মানুষ কয়জনকে বিয়ে করব? বিয়ে তো আমাকে অনেকেই করতে চায়, কিন্তু আমার তো বিয়ে একজনকেই করতে হবে। সরি, তুমি আমার ফলোয়ার আছো, ফলোয়ারই থাকো, এটাই ঠিক আছে। তুমি আরেকজনকে বিয়ে করে নিও, আমার স্বপ্ন দেখা তুমি ভুলে যাও, কেমন? এই তো আরেকজন কমেন্ট করেছে, আপু আপনি তো বিয়ে করে ফেলেছেন, কিন্তু আপনার জামাইকে তো দেখালেন না। ঠিক কথাই বলেছো। আমার তো মনে ছিল না, আমার জামাইকে তো দেখাতে হবে। দুদিন পর তো টিকটকের সাথে সাথে কাপল ব্লগও করতে হবে। জামাইয়ের ফেসটা আগে আমার ভিউয়ার্সদেরকে চিনিয়ে দেই। কিন্তু আমার জামাই এখনো আসছে না কেন? ওই তো চলে এসেছে। মারিয়া, আরে ওসব মারিয়া টারিয়া ছাড়েন তো। কখন থেকে আমার ভিউয়ার্সরা আপনাকে দেখার জন্য অস্থির হয়ে আছে। আগে তাদেরকে এসে দেখা দিন। এদিকে আসুন, এই যে এই যে এই যে আমার জামাই। কি ভিউয়ার্সরা, আমার জামাই সুন্দর না? কমেন্টস করে সবাই জানিয়ে দিন। মারিয়া, এটা তুমি কি করছো? আরে রাখেন তো, কি করছি মানে? আজকে আমার বিয়ের দিন, আর আমি এই দিনটা স্মরণীয় করে রাখবো না? আপনি এদিকে আসুন তো, আগে আমরা দুজনে মিলে একটা টিকটক করে নিই, বাসর ঘরের টিকটক। আমি এক লাইন গান গাবো, পরের লাইনে আপনি গাইবেন, কেমন? তাহলে শুরু করলাম। হ্যাঁ, তুমি দিও না গো বাসর ঘরের বাতি ভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। কিন্তু জাহিদ মারিয়াকে এক ধমক দিয়ে বলল, এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এসব কি করছো? তুমি কি জানো তুমি কাকে বিয়ে করেছো? আমি একজন মাদ্রাসার শিক্ষক, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নিয়মিত কোরআন তেলাওয়াত করি। আমি সবসময় চাইতাম আমি একজন দিনদার ইমানদার মেয়েকে বিয়ে করব, কিন্তু তুমি যে এমন, সেটা তো আমি জানতাম না। তুমি একটা টিকটকার মেয়ে, হিজাব বোরখা এগুলো পরে তুমি টিকটক করছো। ছি 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 ছি, আমি এসব জানলে তোমাকে কখনোই বিয়ে করতাম না। তোমার মতো বউ আমার ঘরে দরকার নেই। তোমাকে আমি কালকেই ডিভোর্স দিয়ে দেব। তুমি আজ আমার সাথে থেকো না, তুমি আলাদা থাকো। আমি তোমাকে ছুঁয়েও দেখব না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মর্যাদা কত বাড়িয়ে দিয়েছে
জানো তুমি? আর তুমি তোমার এই চেহারা ফেসবুকের মাধ্যমে দুনিয়াবাসীকে দেখাচ্ছ, অথচ তোমার থাকার কথা পর্দার ভেতরে স্ত্রীর সৌন্দর্য একমাত্র তার স্বামী দেখবে, আর তুমি তা সবাইকে দেখাচ্ছ। আমি তোমাকে কালকেই ডিভোর্স দিয়ে দেব। জাহিদের এমন কথা শুনে মারিয়া বুঝতে পারলো সে সত্যি অনেক বড় ভুল করেছে। কারণ মেয়েদের কাজ টিকটক করা নয়, ওদের কাজ ঘর সামলানো, পরিবার সামলানো, স্বামীর দেখাশোনা করা এবং নিজের চেহারা মানুষকে না দেখানো, একমাত্র স্বামীর জন্যই সাজগোজ করা। এই সব কিছু বুঝতে পেরে সে অঝরে কাঁদতে লাগলো। তারপর সে কান্না ছড়ানো কণ্ঠে বলল, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আসলে না বুঝে এতগুলো দিন এসব কিছু করেছি। আসলে আমি বুঝতে পারিনি আমার এই টিকটকের জন্য বাবাকেও অনেক অপমানিত হতে হয়েছে। এখন আমি চাই না আপনিও আমার জন্য অপমানিত হন। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি এই আজ থেকে টিকটক করা ছেড়ে দিব। আমি আর কখনো মোবাইল ফোন ব্যবহার করব না। দয়া করে আপনি আমাকে ডিভোর্স দেবেন না। আমাকে ভালো হওয়ার অন্তত একটা সুযোগ করে দিন আপনি। মারিয়ার কথা শুনে জাহিদ বুঝতে পারল যে মারিয়া সত্যি অনেক ভালো হয়ে যাবে, তাই সে তাকে ক্ষমা করে দিল। তারপর থেকে মারিয়া আর কোনোদিনও টিকটক করেনি। সে তার স্বামীর সেবা করত, 5 ওয়াক্ত নামাজ পড়ত আর ঘরের সব কাজ করত। আরে ধুর, আমার কপালটাই খারাপ। কি যে একটা চাকরি নিছি, কবরস্থানে লাশ পাহারা দেওয়া আর সারা রাত ধইরা মশার কামড় খাওয়া। ও মা গো, ইস, মশা যা কামড়াচ্ছে, রক্ত খাইয়া আমার পাটার একবার লাল কইরা দিল। অন্য কোনো কাজ পাইলে এই চাকরি আমি আর করতাম না। নুরু মিয়া যখন বিড়বিড় করে এসব কথা বলছিল তখনই সেখানে রমজান ব্যাপারী চলে এলো। কি রে নুরু, বিড়বিড় কইরা কি কইতাছস? আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব, আপনি আইছেন? আমি না এই কাজ আর করতে পারুম না ব্যাপারী সাহেব, আপনি আমার অন্য কোনো কাজের ব্যবস্থা কইরা দেন। এই সারা রাত ধইরা মশার মধ্যে কবর পাহারা দেওয়া আমার পক্ষে সম্ভব না। তোরে অন্য কাজের ব্যবস্থা কইরা দিব মানে? কইলেই হইল। তুই আর কি কাজ পারো শুনি? তোর দ্বারা তো কোনো কাজই হয় না, শুধু পারো সেই একটা কাজ। ব্যাপারী সাহেব, এই কাজ আমি আর করুম না। একে তো মশার জ্বালাতনে আমার অবস্থা খারাপ, আর ওইদিকে রাত হইলে কবরস্থানের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাই। আমার তো মনে হইতাছে কবরস্থানে কোনো ভূত আছে ব্যাপারী সাহেব। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। চুপ কর হারামজাদা, মুখে যা আসে তাই কইয়া দেস। কবরস্থানে ভূত থাকে? তোরে কে কইছে? এটা কি হিন্দুদের শ্মশান পাইছোস যে এইখানে ভূত থাকবো? এটা হইল মুসলমানদের কবর। এইখানকার সবাইকে জানাজা পড়ায়া তারপর দাফন করা হয়, বুঝছোস? এইগুলো হচ্ছে তোর সব মনের ভুল। এখানে কোনো ভূত নাই। হন, রাত অনেক হইছে, আমি এখন ঘুমাইতে যাবো। তুই চুপচাপ কবরস্থান পাহারা দে, আমি গেলাম। ব্যাপারী সাহেব, আমারে রাইখা যাবেন না, আমারে নিয়ে যান ব্যাপারী সাহেব। আমি আর এই কাজ করুম না, আমারে নিয়ে যান ব্যাপারী সাহেব। কিন্তু রমজান ব্যাপারী নুরু মিয়ার কোনো কথাই শুনল না। সে দ্রুত সেখান থেকে চলে গেল। উফ, কেউ আমার ভালো চায় না, সবাই চায় আমি এই কবরস্থান পাহারা দিতে দিতে মরি। আমারে ভালো কোনো কাজও কেউ দিতে চায় না। এই মশার কামড় খাইয়া এইভাবে কি কবরস্থান পাহারা দেওয়া যায়? নুরু মিয়া যখন আফসোস করে এসব কথা বলছিল তখনই হঠাৎ সে এক অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পেল। এই ও মাগো, এই তো শুরু হইয়া গেছে কান্নার আওয়াজ। আজ কদিন থেকে এমন কান্নার আওয়াজ কবরস্থানের ভিতর থেকে আইতাছে ভাইসা। আল্লাহ জানে কবরস্থানের মধ্যে কি হইতাছে। যাই দেখি, একটু লাইটটা জ্বালায়া দেখি কাউরে দেখতে পাই কিনা। এই কথা বলে নুরু মিয়া কবরস্থানের গেট খুলে দিয়ে কবরস্থানের মধ্যে ঢুকে পড়ল আর তার টর্চ লাইট জ্বালিয়ে এদিক সেদিক দেখতে লাগলো, কিন্তু সে কাউকে সেখানে দেখতে পেল না। আরে ধুর, এখানে তো কাউরেই দেখতে পারতাছি না। ব্যাপারী সাহেব মনে হয় ঠিকই কইছে, এইটা আমার মনের ভুল হইব। সারাদিনই সব চিন্তা করি তো, তাই এমন আজে বাজে ধারণা আমার মনে চলে আইছে। যাই, একটা কয়েল জ্বালায়া আরাম কইরা চেয়ারে বইসা ঘুমাইগা। এরপর নুরু কবরস্থানের ভেতর থেকে চলে এলো আর একটা কয়েল জ্বালিয়ে চেয়ারের উপর বসে নাক ডেকে ঘুমিয়ে পড়ল। এক ঘুমে সকাল হয়ে গেল। সকালবেলা নুরু মিয়ার মানুষের কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল। এরপর সে দেখলো একটা গলা কাটা লাশ তারই সামনে পড়ে আছে। ওরে বাবারে, এই লাশ আবার কার? নুরু মিয়া যখন এসব কথা বলছিল তখনই সেখানে আব্দুর রহমান চলে এলো। এই হারামজাদা নুরু, এই লাশটা কার সেটা কি আমার জানার কথা? এটা তো তোরই জানার কথা, তাই না? ব্যাপারী সাহেব, আমি কি কইরা জানবো এই লাশ কার? আমি তো সারা রাত ধইরা কবরস্থান পাহারা দিছি। কবরস্থানের গেট তো ঠিকই আছে। আমার মনে হইতেছে কেউ এই লোকটারে খুন কইরা মাথা গাইটা নিয়া এই গলা কাটা লাশটা এখানে রাখা গেছে, যাতে লাশের পরিচয় কেউ জানতে না পারে। কি ব্যাপারী সাহেব,
এই গলাকাটা লাশটা আবার এই কবরস্থানের সামনে কে নিয়ে এলো? সেটাই তো বুঝতে পারতাছি না আব্দুর রহমান ভাই। সকালবেলা মহল্লার লোকজন আইসা গলাকাটা লাশটা দেখতে পাইয়া আমারে খবর দিল। আমি আইসা দেখি এই গলাকাটা লাশটা এখানে পইরা আছে, আর পাশে এই নুরু হারামজাদার নাক ডাইকা ঘুমাইতাছে। ব্যাপারী সাহেব, এইসব আপনি কি বলছেন? কি ব্যাপার নুরু মিয়া, তুমি নাক ডেকে ঘুমাচ্ছ মানে? তুমি সারা রাত কবরস্থান পাহারা দাওনি? এই লাশ কার তুমি তার কিছুই জানো না? পাহারা তো দিছি আব্দুর রহমান ভাই, কিন্তু আমি সত্যি জানি না এই লাশটা কই থেকে আইছে। আমি লাশ আনার কোনো শব্দ পাই নাই। মাঝরাতে আমি একটু ঘুমায়া পড়ছিলাম আর কি। সকালবেলা এইমাত্র জাগ না পাইলাম। আমি সত্যি জানি না এই লাশটা কার। আমার মন কইতাছে এইটা বাইরের কোনো লাশ হইব, কেউ এর খুন কইরা লাশটা এখানে ফালায় রেখা গেছে। না, নুরু যেটা বলছে এটা হতেই পারে না, কারণ কেউ কাউকে খুন করে লাশ এখানে এভাবে রেখে যাবে না। লাশ পুঁতে দিবে নিশ্চয়ই লাশটা আমাদের কবরস্থানেরই কারো হবে। আগে ব্যাপারী সাহেব আমাদেরকে কবরস্থানের সব কবরগুলো চেক করে দেখতে হবে কবরস্থানের ভেতর থেকে কোনো কবর কিংবা লাশ তোলা হয়েছে কিনা। ঠিক কইছো আব্দুর রহমান ভাই, চলো তো গিয়া দেখা আসি, সব কবর চেক করি, কোনো কবর খোঁড়া আছে কিনা দেখি। এরপর মহল্লার অনেকে মিলে চলে গেল কবরস্থানের ভেতরে চেক করতে। আর তারা গিয়ে দেখলো কয়েকদিন আগে যে ওই মহল্লার মোতালেব শেখ মারা গেছে তার লাশটা নেই, তার কবর খোঁড়া এবং কবরের সবকিছু উল্টাপাল্টা হয়ে পড়ে আছে। দেখেছেন ব্যাপারী সাহেব, আমি বলেছিলাম না এই লাশটা আমাদের কবরস্থানেরই কারো হবে। এটা তো মোতালেব শেখের লাশ। আমার তো মনে হচ্ছে কেউ তার লাশটা চুরি করতে এসেছিল। কিন্তু ভাই একটা বিষয় আমি বুঝলাম না, লাশ চুরি করতে আইসা লাশ না নিয়ে চলে গেল কেন? চোর তো চাইলে লাশটা চুরি কইরা নিয়ে যাইতে পারতো। হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন ব্যাপারী সাহেব। এখানে অন্য কোনো ব্যাপার আছে। আমরা তো একটা ব্যাপার ভুলেই গিয়েছি, লাশটার তো গলা কাটা। আমরা যখন মোতালেব শেখকে দাফন করেছিলাম তখন তো তার লাশটা গলা কাটা ছিল না। এবার বুঝতে পেরেছি, চোর এসেছিল মোতালেব শেখের লাশের মাথাটা কাটতে। চোরের মাথা কাটা হয়ে গেছে, তারপর সে লাশটা নুরুর সামনে রেখে পালিয়ে গেছে। এইটা কি কইতাছো? এ তো খুবই ভয়ঙ্কর কথা আব্দুর রহমান। কবরস্থানে লাশের মাথা চুরি, কিন্তু চোর লাশের মাথা দিয়ে করবোটা কি? জানি না ব্যাপারী সাহেব, তবে আমার মন বলছে নিশ্চয়ই মাথা দিয়ে কোনো না কোনো দামি কাজ হয়, তা না হলে চোর কেন মাথা চুরি করে নিয়ে যাবে? তবে আমার ধারণা ওই চোর আবার আসবে চুরি করতে, এবং আমাদেরকে এখন থেকে আরো বেশি সাবধান হতে হবে। হ হ, ঠিক কইছো আব্দুর রহমান। চলো তাইলে লাশটারে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করি, তারপর দেখা যাক কি করা যায়। এরপর তারা সকলে মিলে আবারও মোতালেব শেখের লাশটা দাফন করে দিল। দাফন করা শেষ করে তারা নুরু মিয়াকে বলল, শোনো নুরু মিয়া, আজ রাতে কিন্তু কবরস্থান খুব ভালো করে পাহারা দেবে। আজকে যদি লাশ চুরি হয় তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিচ্ছি। আব্দুর রহমান ভাই, আমি একা একা কবরস্থান পাহারা দিতে পারুম না। কাল রাতে কবরস্থানের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ শুনছি। তারপর আমি কবরস্থানের ভিতরে গিয়া দেখি কেউ নাই। আমার মন কইতাছে সেইটা ভূত ছিল। ওই ভূত আইছে, মোতালেব শেখের মাথাটা খাইয়া গেছে, আর তার শরীরটা আমার সামনে ফেলে রাইখা গেছে, যাতে আমি আর ওই কবরস্থান পাহারা না দিই। আমি আর কবরস্থান পাহারা দিতে পারুম না আব্দুর রহমান ভাই। এ তুমি কি বলছো নুরু? এ কাজ তো তোমারই, তুমি ছাড়া এই কাজ আর কে করবে বলো? না না আব্দুর রহমান ভাই, এমন কাজের আমার আর দরকার নাই। আমি প্রয়োজনে না খাইয়া থাকমু, তবু এই কাজ আমি করতে পারুম না ভাই। আমার খুব ভয় করে। আমি এ চাকরি করুম না, আমি চাকরি ছাইড়া দিমু। আরে আচ্ছা, মুশকিলে পড়লাম তো বাবা। তাহলে এই কবরস্থান কে পাহারা দিবে? আব্দুর রহমান যখন এসব কথা বলছিল ঠিক তখনই তার ছেলে ওমর বলল, আব্বুজান, আজকে নুরু চাচার সাথে আমি আর মাহাদি কবরস্থান পাহারা দিব। আমরা দেখতে চাই কে কবরস্থানে এসে লাশের মাথা চুরি করে নিয়ে যায়। ওমরের এমন কথা শুনে রমজান ব্যাপারী বলল, কি কইতাছো বাবা ওমর? তোমরা কি পারবা এই কাজ করতে? তোমরা তো অনেক ছোট, তোমাদের এই কাজ করার কোনো দরকার নাই। পারবো ব্যাপারী চাচা, পারবো। আপনি আমাদের উপর ভরসা রাখতে পারেন। এই চোর যদি আজকেও লাশের মাথা চুরি করতে আসে তাহলে আমরা ওকে ধরেই ছাড়বো। আপনারা কোনো চিন্তা করবেন না। আজ রাতে আমি নুরু চাচার সাথে কবরস্থান পাহারা দেব। আচ্ছা ঠিক আছে ব্যাপারী সাহেব, ওমর যেহেতু চাচ্ছে তাহলে ওমর আর মাহাদি এবং নুরু তিনজন মিলে আজকে এই কবরস্থানটা পাহারা দেবে। আমার কোনো সমস্যা নেই। এখন চলেন যে যার বাড়িতে চলে যাই। এরপর মহল্লার সবাই যে যার বাড়িতে চলে গেল। এদিকে সন্ধ্যা হতেই মাহাদি, ওমর আর নুরু তিনজনে চলে এলো কবরস্থান পাহারা দিতে। বাবা ওমর, আমার কিন্তু খুব ভয় করতেছে। চলো বাবা, বাড়িতে চইলা যাই। নুরু চাচা, আপনি শুধু শুধু ভয় পাবেন না তো। আমরা ছোট ছোট মানুষকে কোনোই ভয় পাচ্ছি না, আর আপনি এত বড় মানুষ হয়ে ভয় পাচ্ছেন। কোনো কিছুই হবে না। আপনি নিশ্চিন্তে চেয়ারে বসে থাকুন, আর চাইলে ঘুমাতেও পারেন।
আমরা এই কবরস্থান পাহারা দেব। ওমর যখন এসব কথা বলছিল ঠিক তখনই গত রাতের মতো আজও কান্নার আওয়াজ বাঁশবাগানের ভেতর থেকে ভেসে এলো। ওই দেখো বাবা ওমর, ঠিক কালকের মতো কান্নার আওয়াজ ভাইসা আইছে। আমি বাড়ি যামু বাবা, আমি শিওর ওই মাথা খেকো ভূত চইলা আইছে। নুরু চাচা, আপনি শুধু শুধু ভয় পাবেন না তো, নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে তাই কান্না করছে। চলেন, তাকে আমাদের বাঁচাতে হবে। কান্নার আওয়াজ বাঁশ গাছের পেছন দিক থেকে আসছে। আপনি আগে টর্চ লাইটটা নিয়ে চলেন, দেখি ওইখানে কে আছে। এরপর তারা তিনজনে সেই বাঁশবাগানের দিকে চলে গেল, আর সেখানে গিয়ে দেখলো কেউ নেই। দেখছো বাবা ওমর, এখানে কেউ নাই। কাল রাতেও ঠিক আমার সাথে এমনটাই হয়েছিল। আমি কবরস্থানের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনছিলাম, আর গিয়া দেখি কেউ নাই। নিশ্চয়ই ওই ভূত আজকে আইছে আমাদের বোকা বানাইয়া লাশ চুরি করতে। নুরু চাচা, আপনি চুপ করবেন, এমন কোনো কিছুই হয়নি। এইখানে কেউ একজন কান্না করছিল, আর আমরা আসার আগেই সে হয়তোবা এখান থেকে চলে গেছেন। তো আমরা গিয়ে কবরস্থানটা পাহারা দিই। এরপর তারা গিয়ে আবারও কবরস্থান পাহারা দিতে লাগলো। এমনি করে সকাল হয়ে গেল। সকালবেলা ফাতেমা, মাইসা, মালিহা মক্তবে যাচ্ছিল। হঠাৎই তারা গাছের ডালে দেখতে পেল একটি গলা কাটা লাশ ঝুলছে। এমন গলা কাটা লাশ দেখেই ওরা চিৎকার করে উঠল, আর সাথে সাথে সেখানে অনেক মানুষ এসে জড়ো হলো। হায় আল্লাহ, এ কি দেখছি? আজকেও তো এখানে একটা গলা কাটা লাশ ঝুলছে। কে কোথায় আছো? দেখে যাও, আজকেও একটা গলা কাটা লাশ। এই মহল্লায় এসব কি হচ্ছে? প্রতিদিন একটা করে গলা কাটা লাশ পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই লাশটাও আজকে ওই কবরস্থান থেকে তুলে নিয়ে এসে গলা কেটে লাশটা গাছের সাথে ঝুলিয়ে রেখে গেছে। এমন চলতে থাকলে তো গ্রামের মানুষজন খুব ভয় পেয়ে যাবে। ছি, লাশ থেকে খুব পচা গন্ধ বের হচ্ছে। ও মা গো, আমার যে পেট ফুলে উঠেছে। তাড়াতাড়ি লাশ নামাও আর কবরস্থানে নিয়ে যাও। এরপর মহল্লার সবাই লাশটা নামিয়ে কবরস্থানের দিকে নিয়ে গেল, আর সেখানে গিয়ে দেখলো তারা তিনজনে এখনো কবরস্থান পাহারা দিচ্ছে। এ কি, তোমরা তিনজনই তো দেখতেছি পাহারা দিতাছো কবরে, তাইলে আজও লাশটা কবরস্থান থেকে চুরি হইলো কি কইরা? সেটাই তো বুঝতে পারছি না। আমরা তো সারা রাত ধরে গেটের সামনেই দাঁড়িয়েছিলাম, কিন্তু কখন যে লাশ চুরি হয়ে গেছে সেটাই তো বুঝতে পারিনি। নুরু চাচা আর আমরা সকাল থেকে কবরস্থানের আশেপাশে লাশটা খুঁজছিলাম, কিন্তু লাশটা যে অত দূর নিয়ে গেছে সেটা আমরা বুঝতেই পারিনি। আমার মনে হচ্ছে এখানে কোনো ভয়ঙ্কর ব্যাপার আছে। প্রতি রাতেই একটা করে লাশ কবর থেকে তুলে নিয়ে তার গলা থেকে মাথাটা কেটে নিয়ে যাওয়া হচ্ছে, আর ধড়টা ফেলে রাখা হচ্ছে। আমার মন বলছে এই কবরস্থানের একটা লাশের মাথাও সে আস্ত রাখবে না। সব লাশ সে চুরি করে মাথা কেটে নিয়ে যাবে। আমাদের আজ রাতেই মহল্লার সবাই মিলে পাহারা বসাতে হবে, তা না হলে এই চোরটাকে কোনোভাবেই ধরা সম্ভব না। কিন্তু আব্বুজান, আমার মনে হচ্ছে এটা কোনো চোরের কাজ নয়, এটা কোনো অদৃশ্য আত্মার কাজ হতে পারে। কাল রাতে বাঁশবাগান থেকে একটা কান্না শব্দ ভেসে আসছিল। আমরা সেখানে গিয়ে দেখি কেউ নেই। তারপরে কবরস্থানে এসে দেখি কামাল চাচার রাশ নেই। না 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 বাবা ওমর, ভূত বলতে পৃথিবীতে কিছুই নেই। এটা নিশ্চয়ই কোনো চালাক চোরের কাজ হবে। ও তোমাদের বোকা বানিয়েছে। আজ রাতে আমরা বড়রা সবাই মিলে যখন পাহারা দিব, নিশ্চয়ই সেই চোরকে ধরতে পারবো। শোনো মহল্লাবাসী, আজকে রাতে এখানে সবাই চলে আসবেন। এখন তাড়াতাড়ি লাশটা দাফনের ব্যবস্থা করেন। এরপর তারা মহল্লার সকলে মিলে লাশ দাফন করে দিল, আর তারপর তারা যে যার বাড়িতে চলে গেল। সন্ধ্যা হতে তারা সবাই কবরস্থান পাহারা দেওয়ার জন্য চলে এলো। রোজ রাতের মতো আজও একটা কান্নার আওয়াজ ভেসে আসলো। কিছু মানুষ সেই কান্নার আওয়াজ অনুসরণ করে সেখানে চলে গেল, আর কিছু মানুষ কবরস্থানের মধ্যে ঢুকে লুকিয়ে পড়ল। তারপর তারা দেখতে পেল কেউ একজন বস্তা নিয়ে কবরস্থানের গেট খুলে ঢুকছে। তারপর সে লোকটা কবর থেকে লাশ উঠাতে গেল। অমনি যারা লুকিয়েছিল তারা এসে তাকে ধরে ফেললো। আরে, এ তো দেখতেছি কালু চোরা। হারামজাদা কালু, তুই তাইলে প্রতি রাতে আইসা লাশের মাথা কাইটা চুরি করস। এতদিন মাইনসের বাড়িতে জিনিসপত্র চুরি করতি, এখন আবার লাশের মাথা চুরি করা শুরু করছস। ব্যাপারী সাহেব, আমার ভুল হয়ে গেছে। অনেকদিন থেকে আমি মানুষের বাড়িতে চুরি চামারি করতে পারছি না। সবাই এখন সচেতন হয়ে গেছে, সবাই তাদের বাড়িতে গেট লাগিয়েছে, তাই বাধ্য হয়ে এই উপায় বের করেছি। কবরস্থান থেকে লাশ চুরি করে লাশের মাথাটা কেটে নিয়ে যাই। এই মাথাগুলো মেডিকেল স্টুডেন্টরা কিনে নেয়। একটা করে মাথা 50,000 টাকায় বিক্রি হয়। হারামজাদা, টাকার লোভে তুই অন্ধ হয়ে গেছস, তাই বললে মানুষের লাশ চুরি কইরা তার মাথা কাইটা বিক্রি করবি? তাই এই বুদ্ধি তোরে কে দিছে? হ্যাঁ, ওরে সবাই গাছের সাথে বাইধা লাঠি দিয়া মার। না না ব্যাপারী সাহেব, ওকে মারতে হবে না। আমি বুঝতে পেরেছি ও আসলে পেটের দায়ে এমনটা করছে। ওর একটা কাজ দরকার, একটা কাজ করা যাক। ওর যেহেতু মনে কোনো ভয় নেই, তাহলে
আজ থেকে কবরস্থান পাহারা দেওয়ার দায়িত্বটা ওকেই দেয়া হোক। আর নুরু যেহেতু অনেকদিন থেকেই বলছিল চাকরিটা ছেড়ে দেবে, তাই ওকে বরং এখান থেকে অন্য কোনো কাজে দিয়ে দেয়া হোক। এই কাজটা আজকে থেকে কালুই করবে। কি কইতাছো আব্দুর রহমান? তোমার কি মাথা ঠিক আছে? তাইলে তো ওর চুরি করা আরো সহজ হয়ে যাইব। ও তো প্রতি রাতে একটা কইরা লাশের মাথা বিক্রি করব। এ তো শেয়ালের কাছে মুরগির বর্গা দেওয়ার মতো হইল। না না ব্যাপারী সাহেব, এমন কাজও আর করবে না, এই আমি বুঝতে পেরেছি। ও আসলে সত্যিই অভাবে পড়েই এমনটা করেছে। ওকে ভালো করার দায়িত্ব তো আমাদের। মহল্লার কোনো মানুষ সমস্যায় পড়লে সেটার সমাধান তো আমাদেরকেই করতে হবে। এ বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ব্যাপারী সাহেব। হ্যাঁ ব্যাপারী সাহেব, আব্দুর রহমান ভাই ঠিক কথাই বলেছেন। আপনি যদি কবরস্থান পাহারা দেওয়ার কাজটা আমায় দেন, তাহলে আমি চুরি করা ছেড়ে দিব। আর কোনোদিন আমি লাশ চুরি করব না, আর কারো বাড়িতেও চুরি করব না। এখন থেকে কবরস্থানের লাশ পাহারা দিয়ে যে টাকা পাবো, তাই দিয়ে আমি আমার সংসার চালাবো। আমাকে ভালো হওয়ার একটা সুযোগ দিন ব্যাপারী সাহেব। শেষমেশ কালুকে কবরস্থানের পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হলো। আর কালু মিয়াও এমন একটা দায়িত্ব পেয়ে চুরি করা ছেড়ে দিল। সে কবরস্থানের লাশ পাহারা দিত, আর প্রতি মাসে যে টাকা পেত তা দিয়ে তার সংসার চালাতে। সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।